বাংলাদেশি এমপির মরদেহ উদ্ধারের বিষয়ে আসলে সবশেষ তথ্য জানতে চাচ্ছি, বিশেষ করে ময়না তদন্ত নিয়ে সেখানকার কর্মকর্তারা কোনো তথ্য দিলেন কিনা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেখুন, এই মুহূর্তে তার যে ডিএনএ টেস্ট সেটার পরীক্ষা চলছে, ফরেনসিক এসেছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পুলিশের যে সিআইডি শাখা, সেই সিআইডি এর সঙ্গেও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে তারাও কিন্তু সমান তালে কিন্তু এই তদন্ত করছেন। এখানে তিনি কেন এলেন এবং কারা ছিলেন সেইটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় তদন্তকারী আধিকারিকদের কাছে। তিনি যে 12 তারিখে যেদিন এসেছিলেন ভারতে, সেই সফর কিন্তু তার কোনো সরকারি প্রোটোকল মেনে হয়নি, এমনটাই দাবি পশ্চিমবঙ্গ প্রশাসনের। তার কারণ, তার সঙ্গে যখন যোগাযোগ করা হয় বা তার পিএর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তার যে প্রোটোকল মেনে আসার কথা বাংলাদেশের সম্মানীয় সাংসদ হিসেবে, সেই প্রোটোকল কিন্তু তারা মানেনি। স্বাভাবিকভাবেই কিন্তু এই ভারতবর্ষের যারা প্রশাসনিক কর্তা রয়েছেন তারা ইতিমধ্যেই তার সঙ্গে কারা কারা যোগাযোগ করেছিলেন, সেই তার যে ফোন কল, ফোনে যারা কল করেছিলেন সেই কল লিস্ট ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে এবং সেই ধরে কিন্তু তারা তদন্ত নেমেছে। তবে তার দেহ এখানে স্থানীয়দের কাছে যেটা আমরা জানতে পারছি যে গতকাল সন্ধ্যাবেলায় পুলিশ এসে তার এখান থেকে এই ফ্ল্যাটে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ কিছু নিয়ে গেছে কিনা সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলতে পারছে না, যেহেতু এটা অভিজাত আবাসন এবং এখানে কিন্তু যে ফ্ল্যাটে ছিলেন তিনি একজন শুল্ক দপ্তরের আধিকারিক। তিনি তার এক পরিচিত বাংলাদেশি নাগরিক ব্যবসায়ী, ভারতে ব্যবসা করেন, তাকে এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলেন 1 মাস আগে এবং সেখানেই এসে সাংসদ উঠেছিলেন 13 তারিখ বিকেলে। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার যে ক্যাব চালক, অর্থাৎ বরানগর থেকে যে বেরোবার সময় অর্থাৎ ডাক্তার দেখাতে যাবেন বলেছিলেন তার বন্ধু গোপাল বিশ্বাসকে, সেই যে ক্যাবে করে এসেছিলেন সেই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছেন, প্রথমে তিনি নিউ মার্কেটে গিয়েছিলেন এবং নিউ মার্কেটে যাওয়ার পর সেখানে একটি হোটেল থেকে তার এক পরিচিত বন্ধুকে তিনি নেন তার গাড়িতে। তারপর সোজা আমার পেছনে যে আবাসন দেখছেন এই আবাসনে চলে আসেন বিকেল 4টে নাগাদ। তারপর থেকে কিন্তু তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তীকালে যখন 15 তারিখে অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস বরানগর থানায়, তখন পুলিশ তার মোবাইল ট্র্যাক করে যেটা জানতে পারে, একটি সিম রয়েছে বিহারের গাজিয়াবাদ ভারতের, অন্যটি বনগাঁর পেট্টাপল। অর্থাৎ যারা খুন করেছেন তারা এই খুনের মোটিভটাকে ডিস্ট্রয় করবার জন্য, ধ্বংস করবার জন্য তারা এইটা কিন্তু করেছে। তাহলে কি ভারতে খুনি আনা হয়েছিল? এটাও কিন্তু প্রশ্ন। অর্থাৎ এইখানে যদি তার মোবাইল সিম থাকে তাহলে চিহ্নিত হয়ে যাবে এখানে সে আছে। তাই তার খুনিরা পরিকল্পিতভাবেই কিন্তু তার একটি মোবাইলের সিম নিয়ে চলে যায় বিহারের গাজিয়াবাদ, আরেকজন পেট্রাপোল বর্ডার। অর্থাৎ যে দুজন ঢাকায় ধরা পড়েছে বাংলাদেশের, তারা কিন্তু সেই সিম বহনকারী মোবাইলের। সুতরাং এখন তদন্তকারী আধিকারিকরা দফায় দফায় আসছেন, তারা কিন্তু যারা আবাসনে, সেজন্যই বলা হয়েছে যে আসলে যারা খুন করেছে তারা আসলে বাংলাদেশি, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও বলা হয়েছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা ঝিনাইদহে যেতে চাচ্ছি, আমাদের সহকর্মীকে দেখতে পাচ্ছি প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন ঝিনাইদহে এমপি আনারের বাড়িতে, তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। প্রবীর, একটু জানাবেন যারা এমপির আত্মীয় স্বজন কিংবা পরিবারের যারা আছেন ভারতে গেছেন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো খোঁজ খবর পাওয়া গেল কিনা, তার মরদেহ আসলে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সে বিষয়ে জানতে চাচ্ছি। বৃষ্টি, প্রথমেই বলি এটি একটি অভূতপূর্ব ঘটনা এবং শুধু তাই নয়, এটি একটি নজিরবিহীন ঘটনা। তিনবারের সংসদ সদস্য এবং সরকারি দলের যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের জনপ্রতিনিধিত্ব করেছেন, শুধু তাই নয়, এই অঞ্চলের মানুষের সেবা করেছিলেন বলেই তারা কিন্তু বারবার তাকে নির্বাচিত করছেন। এমন একজন মানুষ সুস্থ হওয়ার জন্য ভারতে গিয়েছিলেন। সেই মানুষটি ফিরে আসবে, তার লাশ এবং খণ্ড বিখণ্ড দ্বিখণ্ডিত লাশ, যেটি আমরা জানতে পেরেছি, কারণ তার শরীরের পুরো অংশটি তার সাথে নেই। খণ্ড বিখণ্ড লাশ ফিরে আসবে এমন খবরে বিস্মিত এলাকাবাসী, শুধু তাই নয়, তারা হতবাক। এবং এই যে মাঠটিতে আমরা রয়েছি তার বাড়ির সামনে, আমরা যদি তার বাড়িটা দেখাই, অর্থাৎ এটি মধুগঞ্জ বাজারের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঠিক তার বাড়ির সামনে যে মাঠটিতে আমরা এত সময় দাঁড়িয়েছিলাম, সেই মাঠে তিনি বড় হয়েছেন, সেই স্কুলে তিনি পড়েছেন এবং যে বাড়িটা দেখাচ্ছে এই বাড়িতেই তিনি তার পরিবার পরিজন নিয়ে থাকতেন। এখন বাড়িতে কেউ নেই,
পরিবারের 4 সদস্যের ভিতর 2 মেয়ে, একজন ঢাকাতে, একজন ভারতে গিয়েছেন এবং স্ত্রী ঢাকাতে আছেন বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র আছে তার স্বজনরা এবং তার অনুসারী, তার দলীয় নেতাকর্মী এবং এই অঞ্চলের মানুষ যাদেরকে দীর্ঘদিন ধরে তিনি সেবা দিয়েছেন। সেই সেবা গ্রহীতারা তারা জানতে চায়, বুঝতে চায় যে আসলে কি হয়েছে, কিভাবে হয়েছে, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ এটি নিশ্চিত যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তিনি 12 তারিখে এখান থেকে ভারতে গিয়েছিলেন এবং এই জেলা সংলগ্ন চুয়াডাঙ্গার একটি বর্ডার দিয়ে তিনি দর্শনার গেদে বর্ডার, সেই বর্ডার দিয়ে তিনি অর্থাৎ স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পার হয়েছিলেন। 15 তারিখ যে বাসাতে ছিলেন তার বন্ধুর বাসা, সেই বাসা থেকে তিনি চিকিৎসার জন্য বেরিয়েছিলেন। তারপর থেকেই তার সঙ্গে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি গণমাধ্যমে আমরা দেখেছি যে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তো এমন পরিস্থিতির মধ্য দিয়ে আজ সকালবেলা যখন নিউটাউন এলাকা থেকে এবং যে বাড়িটি সেটি একটি নিরাপদ বেষ্টিত বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু তার পশ্চিমবঙ্গের যেটি বলা হচ্ছে সঞ্জীবনী গার্ডেন, সেটি ভীষণ নিরাপদ বেষ্টিত, সেই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার। সে কারণেই এখানে যারা লোকজন বলছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় তার অনুসারীরা এবং এই অঞ্চলের যারা তার সেবা গ্রহণ করেছে। গত 3টি টার্ম ধরে তিনি এই অঞ্চলের মানুষকে সেবা দিয়েছেন, সেই মানুষগুলো এই হত্যাকাণ্ডের রহস্য এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেটি দ্রুত সময়ের মধ্যে তারা কামনা করেছেন।